কি অবস্থা সবার? Xiaomi বাংলাদেশে আরো একটি বাজেট ফোন নিয়ে হাজির হলো, যেটা কিনা Redmi A7 Pro। কি মনে হয় দেখে? ফোনটা লুক অ্যান্ড ফিল এতটাই প্রিমিয়াম করা হয়েছে, বিশেষ করে এই কালারটা দেখে কোনোভাবেই বোঝা যায় না যে এটা এতটা কম দামি একটা ডিভাইস। বাজেট ফোন হলেও ডিসপ্লে সাইজটা কিন্তু বেশ বড়, 6.9 ইঞ্চের সুপার সানলাইট ডিসপ্লে, মানে ডে লাইটে ব্রাইটনেসটা খুবই ভালো আছে এই জায়গায়। 6000 mAh এর ব্যাটারি দেওয়া হয়েছে। Redmi দাবি করছে যে এই ফোন থেকে 2 দিন পর্যন্ত ব্যাটারি ব্যাকআপ পাওয়া সম্ভব। Xiaomi HyperOS 3.0 থাকছে, রিয়ারের ক্যামেরা 13 মেগাপিক্সেল এবং এই ফোনে বিল্ট ইন জেমিনি এআই রয়েছে, গুগলের সার্কেল টু সার্চও রয়েছে। বক্সের সাথে একটি সফট সিলিকন কেস, 50 ওয়াটের চার্জার এবং টাইপ সি কেবল দেওয়া হয়েছে। 6000 mAh এর ব্যাটারি, 50 ওয়াটের চার্জার একটু কম মনে হচ্ছে। 20 ওয়াট প্লাস চার্জার থাকলে আরো দ্রুত চার্জ করা যেত। অফিসিয়ালি এই ফোনটা একটি ভেরিয়েন্টেই পাওয়া যাবে, 464 জিবি, দাম রাখা হয়েছে 14,999 টাকা। কালার রয়েছে 3টা কি 4টা, আমাদের হাতেরটা সানসেট অরেঞ্জ, যেটা আমার কাছে বেশি ভালো লেগেছে আর কি। তাহলে চলেন এবার শুধুমাত্র এর সৌন্দর্যের প্রেমে না পড়ে বর্তমান প্রেক্ষাপটে অফিসিয়াল মার্কেট থেকে আপনি যদি 10-15 হাজার টাকায় একটা ফোন কিনতে চান, তাহলে এই ফোনের অবস্থান আসলে কোন জায়গায় থাকছে সেটাই দেখা যাক। ফোনটার সাইজ কিন্তু কিছুটা বড়, যেহেতু 6.9 ইঞ্চের ডিসপ্লে আছে, একটু বড় হওয়াটাই স্বাভাবিক। 208 গ্রাম ওয়েট ডিস্ট্রিবিউশন ওকে, এটা হাতে ধরতে সমস্যা হচ্ছিল না। 8.15 mm থিকনেস, না সেই লেভেলের মোটা বা চিকন আমি বলবো না, যেহেতু 6000 mAh ব্যাটারি এটাতে আছে, মানে স্ট্যান্ডার্ড সাইজের এক কথায়। বডি ফ্রেমটা প্লাস্টিকের, তবে এটা মেটালিক কোটিং, যে কারণে অনেকটাই মেটালের মতো দেখতে মনে হয়। রেয়ার প্যানেলটা ফ্রস্টেড ম্যাট টেক্সচারের, খসখসে ফিল দেয় এবং হাতের ছাপও পড়তে দেখলাম না। রাইটে সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট, এটা বেশ ফাস্ট অ্যান্ড রেসপন্সিভ। লেফটে সিম স্লট, 2টা ন্যানো সিম কার্ড, একটা মাইক্রো এসডি কার্ডও ব্যবহার করা যাবে। এটা ভালো দিক যে ফোনের স্টোরেজ কম থাকলেও আপনি মাইক্রো এসডি কার্ড লাগিয়ে নিলে স্টোরেজের সমস্যাটা কিছুটা কাটিয়ে উঠতে পারবেন। বটমে 3.5 mm অডিও পোর্ট, টাইপ সি পোর্টও আছে, সিঙ্গেল স্পিকার থাকছে। একটা জায়গা মিসিং মনে হলো, যে রেডমি ফোনে প্রায় আমরা দেখি যে আয়ার রিমোটটা থাকে, এই ফোনটাতে সেটা কিন্তু নাই। সব মিলিয়ে সিল্ক অ্যান্ড রিফাইন্ড ডিজাইন, মানে বাজেট কম হলেও ডিজাইনের জায়গাটাই কিন্তু রেডমি কার্পণ্য করে। 6.9 ইঞ্চের যে সুপার সানলাইট ডিসপ্লেটা ব্যবহার করা হয়েছে, এই ডিসপ্লের কোয়ালিটি কোনো জায়গাটাই খারাপ না। মানে এই বাজেটে যেমন ব্রাইটনেস থাকা উচিত, যেমন কন্ট্রাস্ট অ্যান্ড ভাইব্রেন্ট কালার প্রডিউস করা উচিত, সেই সব কিছুই এই ডিসপ্লেতে রয়েছে। এইচডি প্লাস এলসিডি প্যানেল, বাট এইচডি প্লাস হইলেও শার্পনেস কিন্তু খুব একটা খারাপও মনে হয়নি। তাছাড়াও এটা 120 হার্টজের একটি ডিসপ্লে প্যানেল, 8 বিট কালার প্রডিউস করতে পারে। এইচবিএম ব্রাইটনেস দেখলাম 800 নিটস, তার মানে এই বাজেটে আপনি যে সকল ফোনগুলো পাবেন তার তুলনায় কিন্তু এর ব্রাইটনেস কোনো অংশেই খারাপ না, বরং বলা যায় আপনি সানলাইটে ভালো ভিজিবিলিটি এই ফোনটাতে পাচ্ছেন। কিন্তু এই যে অটো ড্রপ নচটা, আমি বলবো এটা আপনার নিজের কাছে, আপনি যদি পার্সোনালি এটা মেনে নিতে পারেন তাহলে সমস্যা হওয়ার কথা না। কিন্তু সময়ের সাথে তাল মেলাতে হলে আমার মতে এই জায়গাটায় অটো ড্রপ নচ না দিয়ে পাঞ্চল দিলে বোধহয় ভালো হতো। অটো ড্রপ নচটাকে আপনি ভালোভাবে ইউটিলাইজ করতে পারবেন Xiaomiর হাইপার আইল্যান্ড দিয়ে, যেমনটা এখন দেখতে পাচ্ছেন। এই জায়গাটা কিন্তু অনেকটাই ওই ডাইনামিক আইল্যান্ডের মতোই দেখতে লাগছে। সো এটা রেকর্ডিং এর ক্ষেত্রে বলেন, তারপরে নোটিফিকেশন, কল রেকর্ড, বিভিন্ন ক্ষেত্রে জায়গাটা পপ আপ হচ্ছিল, দেখতে কিন্তু একেবারে খারাপ লাগছে না। 120 হার্টজ হওয়াতে ডিসপ্লেটা বেশ স্মুথ অ্যান্ড রেসপন্সিভ মনে হয়েছে। তাছাড়া ওয়েট টাচ টেকনোলজি 2.0 আছে, যে কারণে আঙুল বা ডিসপ্লে ভেজা থাকলেও টাচে ঠিকঠাক কাজ করে। সো সব মিলিয়ে এই বাজেটে ডিসপ্লে কোয়ালিটি আপনাকে হতাশ করবে না। চলেন এবার দেখে আসি 15,000 টাকার ফোনের ক্যামেরাতে কি অবস্থা। রেয়ারে 2টা সেন্সর, বাট মেইন ক্যামেরা একটাই 13 মেগাপিক্সেল আর একটা অক্সিলারি লেন্স, আর সামনের ক্যামেরাটা 8 মেগাপিক্সেল। রেয়ার ক্যামেরাতে পোর্ট্রেট মোডে একটাই ফোকাল লেন্থ পাচ্ছি আমরা 27 mm। এখানে আমি 2টা ফোকাল লেন্থ আশা করেছিলাম, সেক্ষেত্রে ক্লোজ আপ শট নিলে ছবিগুলো দেখতে আরো বেটার লাগে, পোর্ট্রেট মোডের ছবিগুলো বিশেষ করে। তবে আমরা এখানে যে ছবিগুলো তুলেছি ভাই, এজ ডিটেক্ট ভালো আছে। অনেক ভালো বা দামি ফোনের এজ ডিটেক্টের এর থেকে খারাপ অবস্থা দেখা যায়। সো এখানে এজ ডিটেক্ট আমার কাছে বেশ ভালোই মনে হচ্ছে, স্মুথ লাগছিল। কালার দেখেন, এখান থেকে তো যেহেতু কম দামি ফোন, এক্সট্রাঅর্ডিনারি কিছু আশা করাটা ঠিক হবে না, মানে ইউজেবল ছবি পাওয়া যাচ্ছিল এক কথায়। আমরা কয়েকটা স্যাম্পল ইমেজ দেখাচ্ছি, দেখলে আপনারা বুঝতে পারবেন এক্সপোজার ব্যালেন্স বলেন বা কালার লাইট ব্যালেন্স, এগুলো যে খুব বেশি খারাপ অবস্থায় এরকম কিন্তু আমরা দেখছিলাম না। এবার আমরা ল্যান্ডস্কেপ ছবির কোয়ালিটি দেখি। 13 মেগাপিক্সেল হিসেবে রেজলিউশন যেমনটা পাওয়া উচিত ওই রকমই পাওয়া যাচ্ছিল। কালারগুলো হ্যাঁ বুস্টেড টাইপেরই মনে হচ্ছে, স্যাচুরেটেড লাগছিল, যেটা একেবারেই স্বাভাবিক। তো আমরা এর ক্যামেরাতে দেখলাম যে এক্সপোজার ব্যালেন্সটা ভালোই আছে, মানে অস্ট আউট হয়ে যাচ্ছে, ব্যাকগ্রাউন্ড বেশি সাদা করে ফেলছে, লাইট ব্যালেন্স করতে পারছে না, ওই সমস্যাটা কিন্তু ছিল না। আপনি যদি একটু ভালো লাইটে শ্যাডো এরিয়াতে ছবি তুলেন তো দেখবেন বেশ ভালোই ছবি তোলা যাচ্ছিল এর ক্যামেরা থেকে। 8 মেগাপিক্সেল সেলফি ক্যামেরাতে মিনিমাম ফোকাল লেন্থ ছিল 27 mm। এখান থেকেও বেশ ইউজেবল ছবি পাওয়া যাচ্ছে, মানে ছবির মান খারাপ ছিল না। 8 মেগাপিক্সেল, হ্যাঁ আপনি যখন জুম করবেন তখন ডিটেলস কম মনে হবে, বাট এমনিতেই ছবিগুলো দেখলে ওই ব্যাপারটা কিন্তু ফিল করা যাচ্ছিল না। স্কিন টোন, ফেস টোন এগুলাকেও খুব সুন্দরভাবে ফুটিয়ে তুলতে পারছিল। অস্ট আউট হয় না, বেশি সাদাও করে না, আবার বেশি কালারফুলও লাগছিল না, ব্যাকগ্রাউন্ডও অস্ট আউট হচ্ছিল না, মানে লাইটটাকে ভালোভাবে ব্যালেন্স করতে পারে। ফোনটার বোথ ক্যামেরাতে 1080p 30fps এ ভিডিও শুট করা যায়। এই মুহূর্তে আপনারা সামনের ক্যামেরার ভিডিওর কোয়ালিটি দেখতে পাচ্ছেন এবং সেই সাথে সাউন্ড কোয়ালিটিও শুনে নিতে পারেন। আমি যদি একটু লোকেশনটা চেঞ্জ করি, ব্যাকগ্রাউন্ড যথেষ্ট হাইলাইট আছে, তারপরেও
ভিডিও কোয়ালিটি সামনের ক্যামেরাতে ঠিক এরকম পাওয়া যাচ্ছে। পিছনে 1080p 30fps এ শ্যুট হচ্ছে, এখানে ইআইএস নাই, ইআইএস থাকলে আরও স্টেবল ভিডিও পাওয়া যেত। তবে 1080p রেজলিউশন থাকাতে আপনি ভিডিও কোয়ালিটি কিছুটা হলেও ভালো পাচ্ছেন, এবং পিছন ক্যামেরাতে শ্যুট করার সময় সাউন্ড কোয়ালিটি কেমন দিতে পারবে সেটাও শুনে নিতে পারেন। এই প্রাইস সেগমেন্টে আমি বলবো বোথ ক্যামেরাতে যে ইমেজ কোয়ালিটি পাওয়া যাচ্ছে সেটা আসলে কোনো অংশেই খারাপ না, আমার কাছে তো বেশ ভালোই লেগেছে। চলে আসলাম পারফরমেন্স পার্টে। ফোনটাতে এসওসি দেওয়া হয়েছে ইউনিসোকের T7250, যেটা 12 ন্যানোমিটারের একটা এসওসি। এখানে LPDDR4X টাইপের র্যাম রয়েছে এবং UFS 2.2 স্টোরেজ টাইপ দেওয়া হয়েছে। এই জায়গাটা একটা বড় পজিটিভ সাইড বলা যায় যে UFS 2.2 স্টোরেজ টাইপ পাচ্ছি আমরা। একটা সময় বাজেট ফোন বলতে আমরা বুঝতাম যে মিডিয়াটেকের এসওসি, বাট এই জায়গাটা কিন্তু ইউনিসক আস্তে আস্তে নিয়ে নিচ্ছে বলা যায়, কেননা এখন শুধুমাত্র বাজেট ফোন না, ইউনিসকের এসওসি লংজিভিটি ভালো হওয়াতে আমরা দেখতে পাচ্ছি যে অফিসিয়াল মার্কেটে 18-20 হাজার টাকা রেঞ্জেও কিন্তু এই ধরনের এসওসি ব্যবহার হচ্ছে। Xiaomiর HyperOS রয়েছে 3.0 বেসড অন Android 16, যেখান থেকে 4 ইয়ার্সের স্মুথ এক্সপিরিয়েন্স পাওয়া যাবে। ভাই ডে টু ডে ইউজেজে ফোনটা আসলে কেমন চলেছে সেটাই হচ্ছে মূল জানার বিষয়, কারণ এই ধরনের ফোন যারা কিনবেন তারা খুব বেশি হেভি প্রেসার দিবেন না, এটা আমরা জানি। হালকা পাতলা লাইট ইউজ করবেন রেগুলার ইউজেজে, ওইগুলোতে সমস্যা হচ্ছিল না যদি কিনা আপনি লাইট অ্যাপ্লিকেশনগুলো ব্যবহার করেন। দেখেন এন্ট্রি বাজেটের ফোন আপনাকে একটু নিয়ম মেনে ব্যবহার করতে হবে। এখানে ইন্টারনাল স্টোরেজটা অনেক বেশি ইম্পর্টেন্ট। আপনি যদি 64GB যে স্টোরেজ রয়েছে এটা যদি 90% ফুল করে ফেলেন তখন কিন্তু ফোনের পারফরমেন্সটা কখনোই নতুনের মতো আপনার কাছে মনে হবে না। বাড়তি অ্যাপ্লিকেশন ইনস্টল না করা, লাইট অ্যাপ্লিকেশনগুলো ব্যবহার করা, যেমন ইমো লাইট আছে, ফেসবুক লাইট আছে, আরও অনেক অ্যাপ্লিকেশনের লাইট ভার্সন রয়েছে, সেগুলো ব্যবহার করা, তাহলে দেখা যাবে র্যামের উপরে প্রেশারটা কম পড়বে, স্টোরেজও কম নিবে, সেই ক্ষেত্রে আপনি পারফরমেন্সটা বেটার পাবেন। সো আমরা যেটা দেখলাম যে এরকম লাইট অ্যাপ্লিকেশনগুলো ব্যবহার করে 5টা-7টা অ্যাপ্লিকেশন দিয়ে মাল্টিটাস্কিং করা যাচ্ছিল 4GB র্যাম হওয়ার পরেও। পাশাপাশি এখানে অ্যাপ ওপেনিং ক্লোজিং টাইমটাও খুব ভালো, যে রেসপন্স এরকম বলবো না, বাট রেসপন্সিভ মনে হয়েছে। আসলে মূল বিষয়টা হলো আমাদের ব্যবহারের উপরে। এখানে ওএসটা ভালো, র্যাম টাইপও ভালো আছে। এখন নিজেরা যদি সেইভাবে ব্যবহার করতে পারি তাহলে ফোনটা থেকে স্মুথ এক্সপিরিয়েন্স পাওয়া যাবে। HyperOS 3.0 এটা বেশ লাইট মনে হয়েছে, অত বেশি হেভি লাগছিল না এই ফোনের ক্ষেত্রে। কয়েকটা ব্লোটার দেখতে পাচ্ছিলাম, ওইগুলোকে ইনস্টল করা যায়, সমস্যা হচ্ছিল না। মোট কথা স্মুথ আছে, ফ্লুইড লাগছিল, ওইটা হলো ব্যাপার। অ্যানিমেশনগুলো ফ্লুইড লাগছিল। আর এই ফোনটাতে ওভারহিটের সমস্যাও নাই, যেহেতু ইন্টারনাল স্পেসটা বেশি, বড় সাইজের ফোন, যতটুকু জায়গা গরম হয় সব দিকে ছড়িয়ে যায়, সেই ক্ষেত্রে হাতে গরমটা ওইরকম ফিল করা যায় না। 6000 mAh এর ব্যাটারি দেওয়া হয়েছে, সাথে 50 ওয়াটের চার্জিং সুবিধা। চার্জারটা নিয়ে আমি শুরুতেই ক্লিয়ার করেছি। তবে যে 6000 mAh এর ব্যাটারি, এটা নিয়ে যেটা বলতে হয় তা হলো যে আপনি যদি ফোনটা নিজে ব্যবহার করেন বা কাউকে গিফটও করেন, ব্যাটারির জায়গায় বোথ পারসন হ্যাপি থাকবেন, কেননা এই ফোনটা থেকে আসলে খুব ভালো ব্যাটারি ব্যাকআপ পাওয়া যাচ্ছিল। ফোনের ব্যাটারি খুব দ্রুত ড্রেন হওয়ার মেইন কারণ কিন্তু ডিসপ্লে ব্রাইটনেস। এটা যেহেতু খুবই ভালো ব্রাইটনেস দিতে পারে এই ফোনের ডিসপ্লেটা, তো সেই ক্ষেত্রে আপনি যদি আউটডোরে ফুল ব্রাইটনেস দিয়ে ব্যবহার করেন তাহলে ব্যাটারির উপরে প্রেশারটা বেশি পড়বে, পাশাপাশি ইন্টারনেট ব্যবহার করলে। তো সেই জায়গাটায় দেখা যাচ্ছিল যে আপনি 1 দিন প্লাস 1.5 দিন ব্যাকআপ টাইম পাবেন। বাট আপনি যদি ইনডোরে ব্যবহার করেন, ওই সময় তো আর ফুল ব্রাইটনেসে ব্যবহার করবেন না, ফোনের উপরে যতই প্রেশার দেন না কেন ইন্টারনেট ব্যবহার করা, তো সেই ক্ষেত্রে ব্যাটারি ব্যাকআপটা 2 দিনের কাছাকাছি সময় পেয়ে যাবেন। মানে ওভারঅল ব্যাটারি ব্যাকআপটা খারাপ ছিল না এই ফোনটাতে। 15,000 টাকা বাজেটে দেখতে সুন্দর একটা ফোন, ব্যাটারি ব্যাকআপটাও অসাধারণ এবং ডিসপ্লে সাইজটাও বড় আছে। যদি আপনি কোনো সিনিয়র পারসনকে গিফট করেন, অনেক সময় তাদের এরকম বড় সাইজের ডিসপ্লে প্রয়োজন বেটার মাল্টিমিডিয়া কনজিউমের জন্য। ক্যামেরা থেকে ইউজেবল ছবি পাওয়া যাচ্ছিল এবং পারফরমেন্সটাও রেগুলার ইউজেজের জন্য একেবারে ঠিকঠাকই আছে বলা যায়, যদি কিনা আপনার 464GB সমস্যা না হয়। এখন এই জায়গাটায় আমার যেটা মতে বলে আর একটা ভেরিয়েন্ট বোধহয় থাকা দরকার ছিল, 6/128GB। যাদের স্টোরেজ বেশি প্রয়োজন, র্যাম বেশি প্রয়োজন, তারা ওই ভেরিয়েন্টটা নিতে পারতো। এবং বেস ভেরিয়েন্টের প্রাইসটা সেক্ষেত্রে কিছুটা কমানো যেত, তাহলে অ্যাফোর্ডেবল প্রাইস হতো অনেকের ক্ষেত্রে। আপনার কাছে Redmi A7 Pro ফোনটা কেমন মনে হয়েছে কমেন্ট করে জানাতে পারেন। এই তো ছিল আজকের ভিডিও। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।